আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার কাজী মুশতাক হোসেন। এখন কাজ করছি ল্যাবেইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে। একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে আপনাদের সামনে দু একটি কথা বলি। আমরা অক্টোবর মাসের শেষ দিন, এই মাসটা সমগ্র পৃথিবীতেই ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসাবে উদযাপিত হলো। আমাদের এখানেও বিভিন্ন প্রোগ্রাম আমরা করেছি, যার মধ্য দিয়ে মানুষকে সচেতন করে তোলা, যাতে করে আমরা রোগটি সম্পর্কে কিছু তথ্য সবাই জানি এবং এটি কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, এর চিকিৎসাই বা কী আছে না আছে এবং চিকিৎসা পরবর্তীকালে কি করতে হবে, এই বিষয়গুলো আপনারা সবাই জানেন কিছু কম বেশি, এবং আমাদের সহকর্মীরাও এই বিষয় নিয়ে অনেক কথা বলেন। তো বিশেষ করে দু একটি কথা গুরুত্বপূর্ণ, যে এই রোগের কারণ কি একেবারে সঠিকভাবে বলা যাবে না। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমরা সচেতন হলেই কিন্তু অ্যাভয়েড করতে পারি। আবার কিছু কিছু রিস্ক জানা গেছে যেগুলো বংশগতভাবে আসে। যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে সেটি অ্যাভয়েড করার কিছু নাই, কিন্তু সেটিও কিন্তু আমরা এখন জানতে পারি। যদি কোনো মহিলার ব্রেস্ট ক্যান্সার থাকে তাহলে ওনার কন্যার ঝুঁকিটা বেশি অন্যদের তুলনায়, কিন্তু সেটি কিন্তু এখন জানা সম্ভব। এটা জেনেটিক টেস্ট করে আমরা জানতে পারি। জানতে পারলে কি করব, যে তাকে একটু সতর্ক থাকতে হবে, তার যেন এই যে জানা যে কারণগুলো বা ঝুঁকিগুলো, এইগুলো থেকে দূরে থাকতে হবে, যেন তার ওজন না বাড়ে, উনি যেন মদ্যপান কখনো না করেন, জন্ম নিয়ন্ত্রণের বড়ি ট্যাবলেট এগুলো খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। তেমনি বেশি বয়সে বিয়ে বা কম বয়সে বিয়ে, এইসব স্বাস্থ্যগত যে কিছু কিছু বিষয় রয়েছে সেগুলোর ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে চলতে হবে। তো এই বিষয়টাই আমাদের জানার। যদি আমরা জানি তাহলে আমরা সচেতন থাকব। সচেতন থাকলে আমরা কি করব, যে আমরা কিছু জানার চেষ্টা করব। স্ক্রিনিং টেস্ট বলি আমরা, যে মেয়েদের বিশেষ করে 20 বছর বয়স থেকে নিজে নিজে ব্রেস্ট এক্সামিন করতে হয়। এটি কখন করবেন এটিও আপনি আপনার চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে পারবেন। এটি কিভাবে করবেন সেটিও আমাদের এখানে সে ব্যবস্থা আছে। সেটি আমরা যেখানে যেখানে এই স্ক্রিনিং প্রোগ্রাম চলে সেখানে কিন্তু এই জিনিসগুলো শিখিয়েও দেওয়া যাবে। এরপরে 30 বছর বয়স থেকে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করতে হয়, তারপরে ম্যামোগ্রাম করতে হয়, কিংবা আলট্রাসোনোগ্রাম করে আমরা ডিটেক্ট করতে পারি যে কিছু খারাপ লক্ষণ বা কোনো সন্দেহজনক কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা। তো এই বিষয়গুলো নিয়ে যদি আমরা সতর্ক থাকি তাহলে কিন্তু আমরা টেস্ট করে একদম শুরুতেই, খুব বেশি লক্ষণ দেওয়ার আগেই বা কোনো ক্ষতি করার আগেই আমরা এটিকে ধরে ফেলতে পারবো, এবং সেই অনুযায়ী যদি ট্রিটমেন্ট করি তাহলে এখন যে রকমের ট্রিটমেন্টের সুযোগ সুবিধা এসেছে, মোটামুটি বলা যায় যে মোর দ্যান 95% ক্ষেত্রেই কিন্তু এটাকে পুরোপুরি নির্মূল করে একদম কিউরেবল একটা ট্রিটমেন্ট দেওয়া যায়। সেই চিকিৎসাগুলোর মধ্যে রয়েছে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি, তারপরে টার্গেটেড থেরাপি, ইমিউন থেরাপি, অনেক রকমের চিকিৎসা। কিছু কিছু ওষুধ বা চিকিৎসা 2 বছর 5 বছর আগে বাংলাদেশে ছিল না, এখন সেগুলোও বাংলাদেশে তৈরি হচ্ছে। যার কারণে এই চিকিৎসার কোনোটার জন্যই বিদেশে যাওয়ার কোনো দরকার নাই। আমরা এটা দেশেই আমাদের এখানে এবং আরও কয়েকটি উন্নত সেন্টারে এই পুরো চিকিৎসাটাই বাংলাদেশে নেওয়া এখন সম্ভব। আমাদের ল্যাবেইডে এই অপারেশন করা থেকে শুরু করে কেমোথেরাপি, রেডিওথেরাপির সব কিছুই সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে, এবং একই ছাতার নিচে, আমরা যেভাবে বলি যে একই ছাতার নিচে পুরো চিকিৎসা নেওয়া সম্ভব, এটি কিন্তু আমরা বাংলাদেশের নেওয়া সম্ভব এবং ল্যাবেইডে সেই সুযোগগুলো রয়েছে। আর একটা কথা বলি, সেটা হলো যে চিকিৎসা কমপ্লিট করার পরে আপনাকে নিয়মিত ফলো আপে থাকতে হবে। আমরা জানি যে রোগটার সুনির্দিষ্ট কারণ একেবারেই নির্দিষ্ট করে বলা বা নির্মূল করা সম্ভব নয়, এবং যেহেতু একবার হয়েছে সেহেতু রোগটি আবারও হতে পারে এমন সম্ভাবনা রয়ে যায়। অতএব এই জন্যই আবারও কোনো সমস্যা আপনার শরীরে হচ্ছে কিনা
সেটি কিন্তু জানার জন্যই এই ফলো আপে আপনি যখন দেখলেন যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট ভালো, তার মানে আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন। হ্যাঁ, কিন্তু যদি কোনো সমস্যা ধরাই পড়ে তাহলে আমরা যেন দ্রুত চিকিৎসা নিতে পারি। আমাদের দেশে এই জায়গাটায় আমরা খুবই পিছিয়ে, আমাদের সচেতনতার অভাবে। এবং ধরে কিন্তু আমরা এটাই বলতে চাই যে একবার ধরা পড়লো, আপনি চিকিৎসা নিলেন, দেশেই নেন কিংবা অনেকে যারা বিদেশে যান, কিন্তু এরপরে কিন্তু এই ফলো আপটা নিয়মিত কেউ করেন না। যার কারণেই যখন সেকেন্ড টাইম বা থার্ড টাইমে রোগটা আবারও ফেরত আসে, তখন কিন্তু চিকিৎসাটাও একটু জটিল হয়ে যায়। একে তো চিকিৎসা ব্যয়বহুল, সময় সাপেক্ষ, ধৈর্য সাপেক্ষ, তার উপরে যদি আমাদের সচেতনতার অভাবেই এই জটিলতা আমরা পড়ে যাই জটিলতার মধ্যে, সেটি কিন্তু আমরা খুব সহজেই এবং সচেতন থাকলেই একমাত্র এটি আমরা অ্যাভয়েড করতে পারবো, পরিহার করতে পারবো। তো এইখানে একটা বড় রকমের মানে আমাদের একটা গ্যাপ আমি বলি বাংলাদেশে, আমাদের সাধারণ মানুষের মধ্যে এই তথ্যের গ্যাপ বলি, অসচেতনতা বলি, এই কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। আর আরও একটা শেষের কথা বলে ফেলি যে ধরুন একজনের ট্রিটমেন্টের মানে একাধিকবার করলেন, বা একটা সময় তো মানুষ মারা যাবেই, যে কোনো অসুখেই মানুষ মারা যাবেন, বা অসুখ ছাড়াও অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন, কিন্তু দীর্ঘস্থায়ী অসুবিধা অসুস্থতার সময় একটা প্যালিয়েটিভ কেয়ার লাগে। যখন আমরা সরাসরি কিউরেটিভ কোনো ট্রিটমেন্ট দিব না, তখন কিন্তু আমরা এই উপশমকারী কিছু চিকিৎসা আছে, সেগুলো নিতে হয়। আমাদের দেশে অনেকেই এটা জানেন না, এই চিকিৎসাটা আমরাই দিয়ে থাকি, আমাদের সেন্টারে আছে, অনেক সেন্টারেই আছে, কিন্তু আমরা এটা জানি না বলেই এই সেবাটা কিন্তু অনেকেই নেন না। এবং এই জন্য ভুল করে অনেকেই এই কিছু এই যে হোমিওপ্যাথি বলেন বা আয়ুর্বেদিক বলেন বা ঝাড়ফুঁক বলেন, এই ধরনের ট্রিটমেন্ট নেন। এটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং কোথাও পৃথিবীর কোথাও এটির কোনো গ্রহণযোগ্যতা নাই। বরং পৃথিবীতে প্যালিয়েটিভ কেয়ার, হসপিস কেয়ার নামে একটা নতুন চিকিৎসা সেবার ব্যবস্থা চালু হয়েছে। আমাদের দেশেও এটি হয়েছে, যদিও এর ব্যাপ্তি বা পরিসরটা একটু কম এখনও, কিন্তু এই সেবাটাও আমাদের সব রকমের বয়স্ক রোগী থেকে শুরু করে যে কোনো অসুখেই টার্মিনাল কেয়ার যদি আমরা বলি বা এন্ড অফ লাইফ কেয়ার বলি, তখন কিন্তু এই প্যালিয়েটিভ সেবাটা আমাদের সবারই দরকার হতে পারে। তো সেই সুযোগটাও আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমরা নিতে পারবো, এবং আমরা একজন মানুষকে ব্যথামুক্ত কষ্টমুক্তভাবে হলেও তাকে কিছুটা স্বস্তির জীবন দিতে পারবো। আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন।